আসসালামু আলাইকুম। আমি এসএসআর স্কুল অ্যান্ড ইনস্টিটিউটের পক্ষ থেকে আফসারুন নাহার বলছি। আজ আমার এই ক্লাস দশম শ্রেণীর উদ্দেশ্যে আমি আজকে পড়াবো দশম শ্রেণীর কৃষি শিক্ষার গবাদি পশুর খাদ্য। তো ছাত্রীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। এখন আসো আমরা আমাদের যে আজকের যে পাঠ সেটা নিয়ে আলোচনা শুরু করি। তো দেখো, প্রথমে আমরা দেখছি গবাদি পশুর খাদ্যর মধ্যে কি কি আছে। তো শুরুতে আমরা জানি যে প্রাণী মাত্রই বেঁচে থাকার জন্য খাদ্য আবশ্যক, আর গবাদি পশুর খাদ্যের মধ্যে আছে গম, ভুট্টা, ঘাস, খৈল, ভুসি ইত্যাদি। প্রচলিতভাবে এই গবাদি পশুর খাদ্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, যথা আঁশ জাতীয় খাদ্য এবং দুই হচ্ছে দানা জাতীয় খাদ্য। এখন আমরা দেখি আঁশ জাতীয় খাদ্য বলতে কি বোঝায়। আঁশ জাতীয় খাদ্য হচ্ছে সবুজ ঘাস, হে, সাইলেজ, লিগিউম জাতীয় ঘাস যেমন ইপিলিপিল, আলফালফা, কাউপি। সাধারণ ঘাসের মধ্যে আছে নেপিয়ার, প্যারা, জার্মান, এছাড়া আছে ভুট্টা ইত্যাদি। এই কিছু কিছু শব্দ আছে ছাত্রীরা, এগুলো ইংরেজি ব্যবহৃত হয়। যেমন এখানে আছে ইপিলিপিল। ইপিলিপিল হলো ধইঞ্চা, এক ধরনের গাছ। ধইঞ্চা বড় বড় হয়, চিকন চিকন, ওগুলো হচ্ছে গরুর খাবার। আর কাউপি বা নেপিয়ার এগুলো এক ধরনের বিদেশি ঘাসের নাম। এছাড়া দেখো আছে মাসকলাই, মাসকলাইয়ের যে শাক জাতীয় যেগুলো সেগুলো আছে। তো এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে শক্তি, ভিটামিন, খনিজ পদার্থ, প্রোটিন এগুলো এই গবাদি পশু পায়। এছাড়া আছে যে দানাদার জাতীয় খাদ্য। দানাদার জাতীয় খাদ্যের মধ্যে একটা আছে প্রাণীজ উৎস আছে, আরেকটা হচ্ছে উদ্ভিজ উৎস। প্রাণীজ উৎসের মধ্যে আমরা দেখি ফিশ মিল, ব্লাড মিল, ফেদার মিল। তো দেখো ছাত্রীরা, ফিশ মিল হচ্ছে যে আমরা যেটাকে বলি ড্রাই ফিশ, যেটা হচ্ছে শুটকি। সেই শুটকির গুঁড়ো করা হয়, শুটকিটাকে মেশিনে দিয়ে গুঁড়ো করে সেটা এই গরুর খাবারের সাথে মিশিয়ে দেওয়া হয়, সেটা মাড়ের সাথে বা ঘাসের সাথে মিশিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে ফিশ মিল। আরেকটা হচ্ছে ব্লাড মিল। ব্লাড মিলটা হচ্ছে, ব্লাড মানে তো তোমরা জানো রক্ত। রক্ত যখন শুকিয়ে যায়, সেই শুকনো রক্তটাকে সেটাকে গুঁড়ো করে গরুর গবাদি পশুকে খাওয়ানো হয়। এছাড়া আছে ফেদার মিল। ফেদার মানে মুরগি বা কোনো প্রাণীদের যে পাখাগুলো আছে, সেই পাখাগুলোকে শুকিয়ে গুঁড়ো করে খাবার দেওয়া হয়। তো এগুলো হচ্ছে প্রাণীজ উৎস। এছাড়া আছে দেখো ছাত্রীরা উদ্ভিজ উৎস। উদ্ভিজ উৎসের মধ্যে আমরা পাই খুদ, খৈল, কুড়া, ভুসি, ভুট্টা, বার্লি, গম ইত্যাদি। এগুলো ছাড়াও গবাদি পশুর যে দুই ধরনের খাবার আছে, আঁশ জাতীয়, দানা জাতীয় খাদ্য, এছাড়াও বাড়তি কিছু খাবার গবাদি পশুকে দেওয়া হয়। সেগুলোর মধ্যে আছে দেখো ঝিনুকের গুঁড়া, তারপর আছে ডিমের খোসা, যে হাঁস মুরগির ডিম আছে সেই ডিমের খোসার গুঁড়া আছে, যে গবাদি পশু প্রাণীর যে হাড় আছে সে হাড়ের গুঁড়া ইত্যাদি। এগুলোকে শুকিয়ে এগুলোকে গুঁড়ো করে আমরা গবাদি পশু যে গরু, ছাগল, বিশেষ করে গরু, মহিষ, এগুলোকে খাবার দেওয়া হয়। এছাড়া দেখো সারা বছর যাতে গবাদি পশুর খাদ্যে কোনো ঘাটতি না হয়, সেজন্যে দুইটি পদ্ধতিতে, যে আমরা প্রথমে দেখেছি যে ঘাসের কথা বলেছিলাম, সে দুইটি পদ্ধতিতে ঘাস সংরক্ষণ করা হয়, যাতে সারা বছর গবাদি পশু এই যে খাবারগুলো আছে, দানা জাতীয় খাদ্য, উদ্ভিদ জাতীয় খাদ্য, এগুলো যদি সবসময় না পাওয়া যায়, তো তখন যাদের ডেয়ারি ফার্ম আছে ওইসব মালিকরা এই দুইটি পদ্ধতিতে ঘাস সংগ্রহ করে। এই ঘাসগুলোর একটি হচ্ছে যে সংরক্ষণের পদ্ধতি, একটিকে বলা হচ্ছে সাইলেজ পদ্ধতি, দ্বিতীয়টিকে বলা হচ্ছে হে পদ্ধতি। এখন ছাত্রীরা তোমরা জিজ্ঞেস করতে পারো যে সাইলেজটা কি। সাইলেজ হচ্ছে রসালো অবস্থায় ফুল আসার সময় সবুজ ও সতেজ ঘাসকে কেটে
টুকরো করে সেগুলো বায়ুরোধী বা এয়ারটাইট যে বয়ম আছে বা কৌটো আছে সেগুলোর মধ্যে সংরক্ষণ করা, এটাকে বলছে সাইলেজ। বাণিজ্যিকভাবে সাইলোপিটে সাইলেজ সংগ্রহ করা হয়। সাইলোপিট হচ্ছে এক ধরনের একটা জায়গার মধ্যে ঘাসকে রেখে, যেরকম আমরা কোল্ড স্টোরে যেমন সারা বছর আলু, তারপরে কি বলে পেঁয়াজ, এগুলো সংরক্ষণ করি, এই ধরনের সাইলোপিটে এই সাইলেজ সংরক্ষণ করা হয়। ভুট্টা, তারপর হচ্ছে সরগম, আলফা থেকে প্রস্তুতকৃত সাইলেজ বেশি পরিমাণে শক্তি পাওয়া যায়। আর সাইলেজ ব্যবহারের যে সুবিধা আছে, এই সুবিধাগুলো তোমার ধরো দীর্ঘদিন পুষ্টিমান অক্ষুণ্ণ থাকে। সঠিক সময়ে ঘাস কেটে যদি সেগুলোকে কার্যকরী খাবার হিসেবে গবাদি পশুকে সরবরাহ করা যায়, এতে হের তুলনায় কম পুষ্টিমান অপচয় হয়। সাইলেজ তৈরির ফলে ঘাসের জমির সর্বোচ্চ ব্যবহার করা যায়। সাইলেজ ঠান্ডা ও আর্দ্র আবহাওয়াতেও তৈরি করা যায়। তোমরা ছাত্রীরা বইয়ের মধ্যেই মূল বইয়ের মধ্যে তোমরা পাবে কিভাবে সাইলেজ তৈরির যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলো কিভাবে করতে হয়। তারপরে দেখো তোমরা ছাত্রীরা হে, এখন দেখো হে কি, হে কাকে বলছে। হে হচ্ছে গুরুত্বপূর্ণ বা পরিচিত যে খাবারগুলো আছে বা ঘাসগুলো আছে, সেই সব খাবারগুলোকে সংরক্ষিত খাদ্য বা সারা বছর গবাদি পশুকে সরবরাহ করা যায়। সবুজ ঘাসকে শুকিয়ে এর আর্দ্রতা 20% বা তার নিচে নামিয়ে এনে হে প্রস্তুত করা হয়। হে তৈরির জন্য এক বা একাধিক লিগিউম জাতীয় ঘাস চাষ করা হয়। এই লিগিউম জাতীয় হচ্ছে এক ধরনের ঘাস, লিগিউম ঘাস, সেগুলো চাষ করতে হয়। তারপরে সেই ঘাসগুলো কি মানে এই ঘাসে সাধারণ ঘাসের তুলনায় বেশি মাত্রায় প্রোটিন থাকে, আর এগুলোর মধ্যে ভিটামিন ও খনিজ উপাদানও থাকে। তো লিগিউম গাছের মূলে যে এক ধরনের একটা ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়াকে ধরে রাখার জন্য বা প্রোটিন গঠনের জন্য এই ঘাসগুলোকে সংরক্ষিত করা হয়। আর লিগিউম ছাড়া সাধারণ ঘাস দিয়েও হে তৈরি করা যেতে পারে। আর গুণগত মানের দিক দিয়ে হের বৈশিষ্ট্য হচ্ছে, হের জন্য ব্যবহৃত ঘাস পাতা সমৃদ্ধ হতে হবে, হে পর্যাপ্ত পরিমাণে শুষ্ক হতে হবে, পাতার পরিমাণ এমন হতে হবে যাতে 2/3 পুষ্টি উপাদান পাতার মধ্যে থাকে, হে আগাছা মুক্ত হতে হবে, হে মোল বা ধুলোবালি মুক্ত হতে হবে, হে খাওয়ার উপযোগী বৈশিষ্ট্য গন্ধ থাকতে হবে, এবং এর যে সবুজ বর্ণ হতে, যা থেকে প্রচুর পরিমাণ ক্যারোটিন বা ভিটামিন থাকে, সেগুলোর দিকেও খেয়াল রাখতে হবে। তো এছাড়াও হের যে পদ্ধতি আছে, যে পদ্ধতিতে হে তৈরি করা হয়, এইটাও তোমরা বইয়ের মধ্যে সুন্দর করে পাবে। তো ছাত্রীরা, এই হচ্ছে মোটামুটি গবাদি পশুর খাবারের তালিকা। কিভাবে আমরা আগে মনে করতাম যে গবাদি পশুর খাবার মানে ঘাস বা ভাতের মাড়, এগুলো খেলে হয়। কিন্তু যদি তুমি বড় ধরনের একটা ফার্ম দাও, যেখানে যে অনেক গরু থাকে, সেক্ষেত্রে তুমি দুধ উৎপাদন করবে বা বাছুর উৎপাদন করবে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে এই পদ্ধতিতে গবাদি পশুর খাবারগুলো সাপ্লাই করতে হবে বা তৈরি করতে হবে। তাছাড়া কিন্তু আমাদের যে মূল যে গরু যে পশুপালন যে আছে, সেটা কিন্তু করা যাবে না। তাহলে দেখো, গবাদি পশুর খাবারের জন্য যেগুলো দরকার বা যেগুলো আমরা জানি না, সেগুলো এখানে দেওয়া আছে। তো ছাত্রীরা, এই চ্যাপ্টারটা, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, গবাদি পশুর খাদ্য। তোমরা এই চ্যাপ্টারটা ভালো করে পড়বে এবং যেভাবে ধাপে ধাপে দেয়া আছে সেগুলো ভালো করে পড়বে, এবং অবশ্যই যে চিত্র আছে গবাদি পশুর, গরুর বা খামারের চিত্র আছে, সেই চিত্রগুলো বাসায় প্র্যাকটিস করবে তোমাদের ব্যবহারিক বা প্র্যাকটিক্যালের জন্য। এছাড়া যদি কোনো রকমের সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে। তো ছাত্রীরা, আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। আগামী ক্লাসে আবার তোমাদের নতুন কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।